টাফেস্ট কম্পিটিটর কে, কংগ্রেস নাকি বিজেপি? কারণ এই দু তিনটে জেলাই এমন একটা জেলা যেখানে কংগ্রেসের একটা শক্তি রয়েছে। একদিকে পরাজিত অধীর চৌধুরী, অন্যদিকে আমি সিটিং চেয়ারম্যান বিধায়ক সুব্রত মৈত্র। অধীরবাবু কিন্তু এই সিট থেকে বেরোবে না, মিলিয়ে নেবেন, 4টি রেজাল্ট বেরোবে, বিজেপির সঙ্গে তৃণমূলের ফাইট হবে। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে ধরুন বিরোধী ভোট, আপনার এই সিটে আপনার টাফেস্ট কম্পিটিটর কে, কংগ্রেস নাকি বিজেপি? কারণ এই দু তিনটে জেলাই এমন একটা জেলা যেখানে কংগ্রেসের একটা শক্তি রয়েছে। কারণ দক্ষিণবঙ্গে প্রায় কংগ্রেসের সেই শক্তি নেই যেখান থেকে তারা সিট বার করে আনতে পারবে। কিন্তু আপনার সিটের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি, কংগ্রেস নাকি বিজেপি, কে টাফেস্ট কম্পিটিটর? এই মুহূর্তে যদি আমরা পলিটিক্যাল ডেটাগুলো দেখি, মানে রেজাল্টের ডেটাগুলো দেখি, খুব ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা ছিল পুরোটাই কংগ্রেসের জমি। 2021 সাল থেকে, আমি যখন 2021 সালে ভোট কন্টেস্ট করি, আমি ভাবতাম যে এখানে তখনকার প্রাক্তন এমএলএ মনোজ চক্রবর্তী এবং প্রাক্তন মন্ত্রী 15 বছরের এমএলএ, কংগ্রেসের জমি, তিনিই হয়তো জিতবেন। কিন্তু বিজেপি যেভাবে এখানে জিতে গেল 44% ভোট পেয়ে, তারপর আমার পুরো ধারণাটাই বহরমপুরের উপর চেঞ্জ হয়ে গেছিল। যে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে পলিটিক্যাল থিওরি চেঞ্জ হচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে মানুষের পলিটিক্যাল নেচার পরিবর্তন হচ্ছে। এবং সেখানে আমি দ্বিতীয় স্থানে থাকলে পরেও, যেহেতু বিজেপি উইন করেছিল, আমি এটাকে অ্যানালাইসিস করেছি, চিন্তা করেছি, ঠিক আছে বিভিন্নভাবে এটাকে বিজেপি এখানে মানুষ পছন্দ করছে ধরে নিলাম। সেই সময় দাঁড়িয়ে পরবর্তী সময় যখন মিউনিসিপ্যালিটি ভোট করলাম আমি 2022 সালে, তখন আমার মেন কম্পিটিটর হয়ে গেল কংগ্রেস। কংগ্রেস পেল 38% ভোট, আমি পেলাম 52% ভোট। বিজেপি 11 না 12% ভোট পেল। তারপর আমি ভাবলাম যে বিজেপির ভোটটা তাহলে অ্যাকচুয়ালি ওটা একটা ফ্লোটিং ভোট ছিল, একটা হাওয়া ছিল, অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো বেস ছিল না, সংগঠন ছিল না, এটা হাওয়াটা কেটে গেছে। ঠিক তারপরে আমি পঞ্চায়েত ইলেকশনগুলো যখন করলাম, মানে অর্থাৎ আমাকে পার্টি দায়িত্ব দিয়েছিল বহরমপুর বিধানসভার অন্তর্গত যে কটি গ্রাম আছে, পঞ্চায়েত আছে, তাতে ক্যান্ডিডেট দেওয়া থেকে শুরু করে জেতানো থেকে শুরু করে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছিল। সেই সময় যে অভিযোগগুলো করা হয় ছাপ্পা মেরে ভোট হয়েছে, এগুলো কিন্তু নয়। ভাকরি 1, মনীন্দ্রনগর, এগুলো হার্ডকোর, আপনার কি বলবো, মানে হিন্দু ওরিয়েন্টেড জায়গা, যেখানে 90% হিন্দু পপুলেশন, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা হয়েছিল। 22 সালে মিউনিসিপ্যালিটি ভোটে আরবানে আপনার বিজেপির ভোট পার্সেন্টেজ 44% থেকে 12% দাঁড়িয়ে গেল। আর 23-এ যখন পঞ্চায়েত করলাম, সেই পঞ্চায়েতগুলোতে বিজেপি ফার্স্ট পজিশনে, তৃণমূল সেকেন্ড পজিশনে বিজেপি হয়ে গেল, কংগ্রেস 3 নম্বরে চলে গেল। তার মানে বিজেপি আবার দেখছি ওখানে আপরাইজ করছে। এখন 24-এর ভোটটা আবার যখন এমপি ভোট হলো, 24-এর ভোটে এখানে আমার ধারণা ছিল, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল, যে যেহেতু অধীর চৌধুরী এখানে এস্টাবলিশড দীর্ঘদিনের এমপি ক্যান্ডিডেট, উইনিং মানে এমপি, সিটিং এমপি, এবং তাকে স্বাভাবিকভাবে 2019 সালে মানুষ ভোট দিচ্ছে 75%, 75%। বহরমপুর বিধানসভায়, শুধু বহরমপুর বিধানসভায় 75% ভোট দিচ্ছে, তার লিড ছিল 90,000। আমরা ভাবলাম যে হয়তো বিজেপি যেই দাঁড়াক না কেন, অধীরবাবু হয়তো এখানে আবার অন্তত 60-65,000 ভোটে তিনি লিড করবেন। আমাকে আইপ্যাক তখন জিজ্ঞেস করেছিল
যে বহরমপুর থেকে কত ভোটে লিড করবে। তো আমি বলেছিলাম যে অ্যারাউন্ড 60-65 মতো। ওনারা তখন বলেছিলেন যে না, হবে না, কারণ ভোট সেপারেট হবে, বিজেপিও এখানে একটা ফিক্সড ভোট আছে, সেটা পাবে। যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম যে অধীরবাবুর যে 75% ভোট, সেটা 47% নেমে গেল। বিজেপির ভোটটা যেটা 10%-12% ছিল, সেটা 40% চলে গেল। অর্থাৎ পুরো অ্যাসেম্বলিতে যেটা দাঁড়ালো, কংগ্রেসের সঙ্গে বিজেপির ফারাক মাত্র 7,000 ভোটে দাঁড়ালো, 7,000। যে লোক বিধানসভায় অধীর চৌধুরী যখন এমপি ছিলেন হুম 2019 সালে, তিনি লিড করেছিলেন 90,000, সেই বিধানসভায় উনি লিড করলেন 7,000। অর্থাৎ একসঙ্গে 83,000 ভোট আপনার চলে গেল কংগ্রেস থেকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 2026-এর যে ইলেকশন আমরা কন্টেস্ট করছি, একদিকে পরাজিত অধীর চৌধুরী, অন্যদিকে আমি সিটিং চেয়ারম্যান তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিধায়ক সুব্রত মৈত্র। আমরা আমাদের ভোট অবভিয়াসলি বাড়াবো। হুম আমাদের যে টোটাল ভোট 2,40,000, তার মধ্যে তৃণমূলের যে কোর ভোট আছে, সেই কোর ভোট আমাদের একটা অলরেডি তৈরি হয়ে আছে। সেই ভোট সংখ্যাটা আপনার প্রায় অ্যারাউন্ড 25% ভোট আমরা এমনি আমাদের জেনারেল পার্টির ভোট আছে পাবো। আর অধীরবাবু কন্টেস্ট করলেও এখানে যেহেতু তার ভোট 2019-এর পর থেকে ক্রমশ আপনার ডাউন হয়েছে, অর্থাৎ কংগ্রেসের ভোট, হুম তিনি লিডার, যে বিধানসভায় 90,000-এর লিড ছিল, সেই বিধানসভা আস্তে আস্তে তার যে ভোট ব্যাংক, কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে দখল নিয়েছে তৃণমূল এবং বিজেপি। তাহলে আক্ষরিক অর্থেই অধীরবাবু কিন্তু কোনো অঙ্কেই আপনার এই সিট থেকে বেরোবে না। এটা আমার মানে অ্যাসেসমেন্ট, মিলিয়ে নেবেন। 4 থেকে রেজাল্ট বেরোবে, বিজেপির সঙ্গে তৃণমূলের ফাইট হবে। এই যে 22-23 হাজার ভোটের একটা লিড, মানে যেটা গ্যাপ ছিল গত বছরে আপনাদের সাথে বিজেপির, আপনি কিভাবে এক্সপেক্ট করছেন যে কংগ্রেসকেও পিছিয়ে রেখে বা বাদ রেখে, বিশেষ করে গত বছর যখন কংগ্রেসের অধীররঞ্জন বাবুর মতো একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন না, এবারে আছেন, সেই হেভিওয়েট প্রার্থীকে রেখে কোন ক্যালকুলেশনে 22-23 হাজার লিড মেক আপ করে আপনি জিততে পারেন? কেন মানুষ আপনাকে ভোট দেবে? এখানে যেটা সম্ভাবনাটা এরকমভাবে, যেটা আমরা বুঝেছি, এখানে বিজেপির সেন্টিমেন্ট আছে, ভালো কথা, হুম সেটা নিয়ে এই মুহূর্তে আমার মানে আলাদাভাবে বিশ্লেষণ করার কোনো জায়গা নেই। সেন্টিমেন্ট আছে, কিন্তু বিজেপির এখানে সেন্টিমেন্টটা নেগেটিভ করেছে এখানকার যিনি স্ট্যান্ডিং বিধায়ক রয়েছেন তিনি যখন হাওয়াতে জিতলেন, অর্থাৎ যে বিজেপির মানে একটা পোলারাইজেশন হাওয়ায় জিতলেন, সেই জেতাটার পর যদি ধর্ম নিয়ে রাজনীতিটাই যদি বিজেপির লাইন হয়, তাহলে সেটাকে বাঁচিয়ে রাখতে হতো এখানকার বিধায়ক। সেই বিধায়ক তারপর 4.5 বছর তিনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ আর তার সঙ্গে কারোরই যোগাযোগ হলো না, যারা তার সঙ্গে সেই ইমোশনের সঙ্গ দিয়েছিল। হুম ফলত যেটা দাঁড়ালো, আজকের দিনে দাঁড়িয়ে তার জন্য যারা বিজেপির ভোটার যারা ছিল, তারা এখন একটা মানে দাঁড়িয়ে রয়েছে, তারা ভাবনা চিন্তা করছে যে আদৌ বিজেপির সেন্টিমেন্ট তাদের মধ্যে রয়েছে, কিন্তু বিজেপির সেন্টিমেন্ট নিরিখে যাকে ভোট দেবে সে তো আবার 5.5 বছর 4.5 বছর আসবে না। তাহলে ডেভেলপমেন্ট তো একটা পার্ট, সেটাও ধরছি না, মিনিমাম যে যোগাযোগ রাখা দরকার, মিনিমাম যে কমিউনিকেশন করা দরকার একজন জনপ্রতিনিধি হিসেবে, সেটাও তার কাছ থেকে পায় না। ফলত এই যে ভোটাররা
অর্থাৎ যারা এখনো পর্যন্ত স্টেলমেট কন্ডিশনে দাঁড়িয়ে আছে, যারা এখনো পর্যন্ত ডিসিশন কী নেবো ভাবতে পারছে না, তাদের কাছে এই মুহূর্তে বেটার অপশন হচ্ছে আমি। অর্থাৎ মানে আমাদের যারা পার্টির বিভিন্ন সৈনিকরা যারা আছে তাদের কাছে তারা যাচ্ছে। এই কারণে বলছি তারা কংগ্রেসের কাছে যাবে না। এই কারণে যারা বিজেপিতে ভোট দিয়েছিল কতবার, তাদের তো একটা আশা ছিল যে বিজেপি গভর্নমেন্টে আসবে তৃণমূলকে সরিয়ে, তাহলে তারা বিজেপিকে সরকারে দেখতে চেয়েছিল। অর্থাৎ এবারও যারা এখানে ওই আমাদের বিধায়কের জন্য যারা এরকম দাঁড়িয়ে আছে, একটা হ্যাঙ্গিং পজিশনে দাঁড়িয়ে রয়েছে যে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না, নিশ্চয়ই তারা হয় তৃণমূল থাকবে গভর্নমেন্টে অথবা বিজেপি থাকবে। যদি বিজেপির প্রতি মোহভঙ্গ হয়, এটা অনেকটা হচ্ছে যেটা আমাদের কাছে আসছে যে ওদের বিধায়কের জন্যই মোহভঙ্গ হলে পরে, বা ওরা বিজেপিকে ভোট দিয়ে ক্লান্ত হয়ে গেছে যে এরা গভর্নমেন্টে আসবে না, তাহলে তারা স্বাভাবিকভাবে সরকারে তৃণমূল থাকবে, এটা ধরে নিয়েই আসছে। অর্থাৎ যারা বিজেপির ভোটার তারা যে কোনো কারণেই হোক না কেন, তাদের মধ্যে যে হতাশা, তাদের ক্যান্ডিডেটকে নিয়ে যে হতাশা, তাদের এমএলএকে নিয়ে যে হতাশা ছিল, সেটা অন্তত রিভার্স করছে আমাদের দিকে। এবং যার ফলে আমরা এখানে ডাউট অফ বেনিফিটে আমরা অ্যাডভান্টেজ আমরা মানে পাচ্ছি।